1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের পরে কবি কিশোর সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, এখনও আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনও তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। কবিতার নাম ছিল রবীন্দ্রনাথের প্রতি। রবীন্দ্রনাথ আমাদের জীবনের প্রতিদিনের অনিবার্য অনুষঙ্গ। কাজেই দীর্ঘদিন পরে হলেও কবি শামসুর রহমান একই শিরোনামে, রবীন্দ্রনাথের প্রতি শিরোনামে আবারও লিখেছেন রবীন্দ্রনাথের কথা, জানিয়েছেন তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আজ শিল্প সাহিত্য অনুষ্ঠানের পুরোটা জুড়েই থাকবে রবীন্দ্রনাথ। লোকে বলে বাংলাদেশে কবিতার আকাল এখন, বিশেষত তোমার মৃত্যুর পরে কাব্যের প্রতিমা ললিত লাবণ্যোচ্ছটা হারিয়ে ফেলেছে। পরিবর্তে রুক্ষতার কাঠিন্য লেগেছে শুধু, আর চারদিকে পোড়ো জমি, করটিতে জ্যোৎস্না দেখে ক্ষুধার্ত ইঁদুর কি আশ্বাসে চমকে ওঠে, কিছুতে বোঝে না ফণি মনসার ফুল। সুধীন্দ্র জীবনানন্দ নেই, বুদ্ধদেব অনুবাদে খোঁজেন নৃপতি, আর অতীতের মৃত পদধ্বনি সমর সুভাষ আজ। অন্যপক্ষে আর কটি নাম ঝড় জল বাঁচিয়ে আসীন নিরাপদ সিংহাসনে, এবং সম্প্রতি যারা ধরে হাল বহতা নদীতে, তাদের সাধের নৌকো অবেলায় হয় বানচাল, হঠাৎ চড়ায় ঠেকে। অথবা কুসুম প্রিয় যারা, তারা পচা ফুলে বসে করে বসন্তের স্তব। আমার দিনকে তুমি দিয়েছ কাব্যের বর্ণচ্ছটা, রাত্রিকে রেখেছ ভরে গানের স্ফুলিঙ্গে। সপ্তরথী কুৎসিতের বুহ ভেদ করবার মন্ত্র আজীবন পেয়েছি তোমার কাছে। ঘৃণার করাতে জর্জরিত করেছি উন্মত্ত বর্বরের অট্টহাসি কি আশ্বাসে। প্রতীকের মুক্ত পথে হেঁটে চলে গেছি আনন্দের মাঠে, আর ছড়িয়ে পড়েছি বিশ্বে তোমারই সাহসে। অকপট নাস্তিকের সুরক্ষিত হৃদয় চকিতে নিয়েছ ভাসিয়ে কত অমলিন গীত সুধারসে। ব্যাং ডাকা ডোবা নয়, বিশাল সমুদ্র হতে চাই, এখনো তোমারই মতো উঠতে চেয়ে কাদায় লুটিয়ে পড়ি বার বার। ভাবি অন্তত পাঁকের কোকিলের ভূমিকায় সফলতা এলে কিছু সার্থক জনম। রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কে বলতে গেলে অনেক বেশি সময় লাগবে, কারণ তিনি গল্প, কবিতা, উপন্যাস, রম্য রচনা, নাটক, নৃত্যনাটক অনেক লিখেছেন। এজন্য তার সামগ্রিক সাহিত্যের উপর না গিয়ে আজকে তার উপন্যাসের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছি। আজ আমরা রবীন্দ্রনাথের গোরা উপন্যাস নিয়ে আলোচনা করব। এই উপন্যাসটি অনেকটা এপিক ধর্মী। এই উপন্যাসটি আবার বিচিত্র। হরদয়াল এবং কৃষ্ণদয়াল এবং আনন্দময়ী তার পিতামাতা ছিলেন। তারা অত্যন্ত যত্নের সঙ্গে শিশু গোরাকে মানুষ করতে থাকেন এবং যাবতীয় লেখাপড়ার তার লেখাপড়া শেখান, এবং লেখাপড়ার শেষ ডিগ্রি সে সময় যা ছিল তিনি তা অর্জন করেন, কলেজ পাশ করেন। তারপর এক সময় তাকে বলা হলো
তিনি তাদের সন্তান নন। তার পিতা ছিলেন একজন আইরিশ সিপাহী বিদ্রোহে। তার পিতা মারা গেলে তিনি যখন একদম ছোট সদ্যজাত শিশু, তখন তাকে এনারা নিয়ে আসেন এবং তখন থেকেই মানুষ করতে থাকেন। একথা শুনবার পর তার গোরার জীবনে যেন আর একটা দিক উন্মোচিত হয়ে গেল। তিনি তখন তার মানসিকতায় লালন করলেন বিশ্ব মানবতা। তার কোনো তার বিশেষ কোনো ধর্মের প্রতি আসক্তি বা এর প্রতি তার কোনো অনুরাগ বা বিশেষ কোনো গোত্রের প্রতি তার অনুরাগ বা বিশেষ কোনো মানব গোষ্ঠীর প্রতি তিনি আসক্ত না হয়ে বিশ্ব মানবতায় তিনি উদ্বুদ্ধ হলেন এবং এর সাথে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় লোকজ বিশ্বাস, ভারতীয় আচার আচরণের প্রতি তার একটা অনুরাগ জন্মালো। তার মায়ের কাছ থেকেই সে এ সমস্ত কিছু শিখেছিল। সে তখন ভারতীয় স্বাধীনতার জন্য যুদ্ধ করতে মনস্থির করতে পারল। এভাবে উপন্যাসটি চলে গেছে, দীর্ঘ উপন্যাস। এ উপন্যাসে রবীন্দ্রনাথ যে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন, সেই চরিত্রগুলোর ভেতর দিয়ে যে বক্তব্য বেরিয়ে আসে, আনন্দময়ী, সুচরিতা, ললিতা, বিনয়ের চরিত্রগুলো এবং অন্যান্যদের চরিত্রগুলোর ভেতর দিয়ে যে বিষয়টা বেরিয়ে আসে, তাতে দেখা যায় এই গোরা, এই গোরার, সবাই তাকে গোরা বলেই ডাকতো। বিশেষ করে বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সভা সমিতিতে সে নেতার ভূমিকায় বা প্রধান বক্তার ভূমিকায় বক্তব্য রাখতেন। এই জন্যই তাকে সবাই গোরা বলেই সম্বোধন করা শুরু করলেন এবং গোরা বলেই তিনি সমাজে পরিচিতি লাভ করেন। এভাবে গোরা এবং অন্যান্য চরিত্রের ভেতর দিয়ে রবীন্দ্রনাথ ভারতের সংস্কৃতিকে সবচেয়ে পুরাতন, প্রাচীন এবং সবচেয়ে সমৃদ্ধ সংস্কৃতি হিসেবে প্রকাশ করতে চেয়েছেন এবং এই সংস্কৃতির মাধ্যমে বিশ্ব মানবতার একটা ঐক্যতান গাঁথবার চেষ্টা করেছেন এবং এদিক দিয়ে রবীন্দ্রনাথ সার্থক হয়েছিলেন। 1941 সালে তিনি দেহত্যাগ করেন, আর ভারত ভেঙে তো ভারত পাকিস্তান হয় 1947 সালে। তো এর আগে তিনি আগাগোড়াই এক ভারত এবং অখণ্ড ভারতীয় সংস্কৃতি ও বিশ্ব মানবতার গানই গেয়ে গেছেন। তিনি কখনো ভারতের বিভিন্ন বর্ণ গোষ্ঠী এবং অন্যান্য লোকজ যে জনপদ ছিল, মানুষ ছিল, তাদের কাউকেই তিনি আলাদা করেননি। তিনি তাদের সবাইকে মানবীয় দৃষ্টিকোণ থেকে দেখে বিশ্ব মানবের একটা সেতুবন্ধন এবং বিশ্ব মানবের সদস্য হিসেবে তিনি প্রকাশ করতে চেয়েছেন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি ছড়িয়েছিল শিলাইদহ, শাজাদপুর এবং পতিশরে। 1891 সালে যখন জমিদারি ভাগাভাগি হয়ে যায়, তখন রবীন্দ্রনাথের ভাগে পড়ে পতিশর। পতিশর আমাদের নওগাঁ জেলার কালীগঞ্জ পরগনার একটি নিভৃত গ্রাম। রবীন্দ্রনাথ সেখানে বহুবার এসেছেন, দীর্ঘ সময় কাটিয়েছেন, লিখেছেন বেশ কিছু উল্লেখযোগ্য কবিতা, কয়েকটি অবিস্মরণীয় গান এবং উপন্যাস ও প্রবন্ধের অংশবিশেষ। আর চিঠিপত্র, এই পতিশর থেকে লেখা চিঠিপত্র আমাদের পত্র সাহিত্যের অমূল্য সম্পদ।
এখন সেই রবি তীর্থ প্রতিশোধ সম্পর্কে একটি ছোট্ট প্রতিবেদন। পূর্ব বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারির কাচারি বাড়ি ছিল নওগাঁ জেলার প্রতিশর গ্রামে। জমিদারি ভাগাভাগি হয়ে গেলে কালীগঞ্জ পরগনার প্রতিশর হয়ে ওঠে রবীন্দ্রনাথের নিজস্ব জমিদারি। 1891 সালের জানুয়ারি মাসে নিজের এই ভূসম্পত্তি দেখতে প্রথমবার আসেন রবীন্দ্রনাথ। এখানে নাগর নদীতে ভেসে পদ্মা বোটে রাত্রি যাপন করে এই নদী, মাঠ, জনপদের মানুষের সাথে একাত্মতা অনুভব করেছেন কবি। প্রতিশরের দিনরাত্রি কবির জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তিনি লিখেছেন, এসেছি জমিদারি দেখতে, কিন্তু আসমানদারির টান নেহায়েত কম নয়। 1891 থেকে 1937 সাল পর্যন্ত বহুবার নদীপথে কবি এসেছেন প্রতিশর কুঠিবাড়িতে। এখানে বসে কবি রচনা করেছেন কাব্য নাটক বিদায় অভিশাপ, লিখেছেন তুমি সন্ধ্যার মেঘমালা, বধূ মিছে রাগ করো না, আমি কান পেতে রই, তুমি নবরূপে এসো প্রাণের মতো, অনেকগুলো চিরস্মরণীয় গান। এছাড়া লেখা হয়েছে চৈতালি কাব্যগ্রন্থের 54টি কবিতা, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সন্ধ্যা এবং 2 বিঘা জমির মতো অনেক কবিতা রচনা করেছেন প্রতিশরে। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন তার জমিদারির কৃষকের দুঃখ দুর্দশার মূল কারণ অশিক্ষা ও অনাধুনিক কৃষি ব্যবস্থা। সেই উপলব্ধি থেকে তিনি গ্রামে গ্রামে গড়ে তুলেছিলেন শতাধিক অবৈতনিক পাঠশালা ও 3টি উচ্চ বিদ্যালয়। প্রতিশর ও আশেপাশের অঞ্চলে শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি স্বাস্থ্যসেবার জন্য স্থাপন করেছিলেন দাতব্য চিকিৎসালয়। এখন থেকে 100 বছরেরও বেশি আগে নোবেল পুরস্কারের পুরো অর্থ ব্যয় করে এখানে প্রতিষ্ঠা করেছিলেন কৃষি সমবায় ব্যাংক এবং চালু করেছিলেন ক্ষুদ্র ঋণ কর্মসূচি। তাই রবীন্দ্রনাথের সামগ্রিক সমাজ উন্নয়ন পরিকল্পনায় প্রতিশর অনিবার্যভাবেই বিশেষ গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নিয়ে বাংলাদেশে এবং সম্ভবত উপমহাদেশে একমাত্র যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল তার শিল্পী ছিলেন আব্দুল মান্নান। আব্দুল মান্নান 1963 সালে ঢাকা আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে এসেছেন 1968 সালে এবং 69 সালে সহকারী শিল্প নির্দেশক হিসাবে যোগ দিয়েছিলেন বাংলাদেশ টেলিভিশনে। দীর্ঘ সময় এই চাকরি জীবন শেষ করে তিনি পরিচালক ডিজাইন হিসাবে অবসরে গেছেন। এর মধ্যে তার 3টি একক প্রদর্শনী এবং অসংখ্য যৌথ বা সমবেত প্রদর্শনীতে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। আমরা আজ কথা বলবো শিল্পী আব্দুল মান্নানের সঙ্গে। কেমন আছেন আপনি? জি ভালো, ধন্যবাদ। আমরা আপনার এই যে শিল্পী জীবন এর শুরুর কিছু কথা জানতে চাই। এটা তো আসলে স্কুলে থাকলে তো আমরা প্রায় ছাত্ররাই যে জিনিসটা করতো সেটা রবীন্দ্র নজরুলের ছবি আঁকতো। ঝাঁকড়া চুল, গোপ দাড়ি থাকলে রবীন্দ্রনাথ, আর শুধু ঝাঁকড়া চুল থাকলে নজরুল, এরকম একটা কনসেপশনের উপরেই ছবি আঁকা হতো। পরবর্তীতে যখন আর্ট কলেজে ভর্তি হলাম 1963 সনে, ওখানে গিয়ে ছবি আঁকার যে ধরন আর আমি আগে যে ছবি এঁকেছি সেগুলোর সাথে কোনো মিল নাই। আর্ট কলেজে ঢোকার পর ব্যাকরণ ভিত্তিক ছবি আঁকা শুরু হলো। তখন বুঝলাম যে আসলে আমি ছবি আঁকার মধ্যে মাত্র ঢুকলাম। তো এইভাবে আমার 5 বছরের চারুকলার পড়াশোনা শেষ করলাম 1968 সনে। ইতিমধ্যে 2-1টা বিজ্ঞাপনী ফার্মেও খণ্ডকালীন কাজ করেছি। 1969 সনে আমি টেলিভিশনে যোগদান করি স্থায়ী চাকরি হিসেবে। আচ্ছা, বাংলাদেশ টেলিভিশনে আপনার তো দীর্ঘদিন কাটিয়েছেন, এখানে আপনার উল্লেখযোগ্য সেট বা উল্লেখযোগ্য কাজ কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। বলুন। বিশেষ করে রবীন্দ্রনাথের অনুষ্ঠানগুলি হলে এই বিশাল বিশাল পোর্ট্রেট আমি হাতে আঁকতাম, আর তখন সব কাজই আসলে হাতে আঁকা হতো। এখন তো ডিজিটাল প্রিন্ট হয়ে গেছে, হাতে কোনো কাজই করতে হয় না আমি দেখলাম। তো নজরুলের এমনিভাবে এবং যত মনীষীদের অনুষ্ঠান হতো সব পোর্ট্রেটই আমি করতাম। আর রবীন্দ্রনাথের
এবং অন্য অন্য ছোটদের অনুষ্ঠানগুলি মূলত সবই আমি করতাম। আর নতুন করি যতগুলি অনুষ্ঠান হয়েছে সব আমার সেট ডিজাইনে হয়েছে। আর রবীন্দ্রনাথের একটা নাটক আমার মনে আছে যেটা এই স্টুডিওতে বিশাল করে একটা মাত্র সেট হয়েছিল, সেটা হলো ওই চিরকুমার সভা। আর অসংখ্য আলোচনা অনুষ্ঠান, তারপরে গানের অনুষ্ঠান, রবীন্দ্রনাথের উপরে যত বিশেষ সঙ্গীত অনুষ্ঠান এবং নজরুলের উপরে বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের সেটগুলি সবসময় আমাকে করতে হতো। আর আমার ডাক পড়তো সবসময় এই জন্য যে আমি ওই ড্রয়িং ভালো করতে পারতাম, পোর্ট্রেট ভালো করতে পারতাম, ল্যান্ডস্কেপ ইত্যাদি ভালো করতাম, যেগুলো টেলিভিশনে সবসময় ব্যবহার হতো। এই কাজগুলি আমি সারাক্ষণ করতাম এবং কাজের পরে যেই সময়টা আমি পেতাম এই অফিসে বসে আমি ছবি আঁকতাম। আমি ছবি আঁকাটা কিন্তু ছাড়িনি। একটা দুঃখের বিষয় হলো এই যে টেলিভিশনে অনেক শিল্প নির্দেশক আছেন যারা খুব অলসভাবে সময় কাটান, তারা ছবি আঁকেন না, তারা রিটায়ার করার পরে এই ছবির জগৎ থেকে হারিয়ে যান। কিন্তু আমি আমার চেষ্টায় আমি ওই জায়গাটা ধরে রেখেছি এবং তার ফলে হয়েছে কি আমি 2015 সালে SM সুলতান পদক লাভ করি এবং 2019 সালে আমি শিল্পকলা পদকও লাভ করি। এই আমার সরকারি অ্যাচিভমেন্ট এটা। এছাড়া অসংখ্য সম্মাননা রয়েছে। আমরা জানি আপনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু পোর্ট্রেট করেছিলেন, ছবি এঁকেছিলেন, সে সম্পর্কে আমাদের কিছু বল। আমার প্রথম যে পোর্ট্রেটটি আমি করেছিলাম বঙ্গবন্ধুর, সেটি হলো 1972 সনে বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসেন। পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে আসলেন, সেই দিন তাকে রিসিভ করার জন্য 6 ফুট বাই 4 ফুট একটি পেইন্টিং আমি করেছিলাম। এইটা নিয়ে খোলা জিপে এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যাওয়া হয়েছিল। তো এটা আমাকে পুরো কাজটায় সহযোগিতা এবং উৎসাহিত করেছিলেন আমার অগ্রজ শিল্পী আনোয়ার হোসেন সাহেব। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি এঁকেছি। আমি বাংলাদেশ টেলিভিশনের প্রথম যে পোর্ট্রেটটি এঁকেছিলাম, বঙ্গবন্ধু যেদিন এখানে এসেছিলেন এই পরিদর্শনে, সেই দিন একটি পোর্ট্রেটে গেছিলাম, যেই ছবিটি আপনারা ঢুকলেই দেখতে পান হাতের বাঁ পাশে ভেতরে। এই ছবিটি আমার আঁকা হয়েছিল, এখনও এটি রয়েছে এবং এটির একটা ইতিহাস রয়েছে। এইটা যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তারপরে এই ছবিটা আমি কোথায় রাখবো খুব চিন্তায় পড়ে গেলাম। তখন কি করলাম, এটা আমি ওই ব্রাউন পেপারে ভালো করে মুড়িয়ে আমাদের লাইব্রেরির 3 তলায় লাইব্রেরি একটি আলমারির পিছনে রাখলাম, যেটা আমাদের লাইব্রেরিয়ান কোহিনুর আপা এবং আমি এই দুইজনই জানতাম, আর কেউ জানতো না। 21 বছর পর যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, ওই ছবি আমি বের করলাম, বের করে তারপরে আবার সেটা উপস্থাপন করা হলো। তাছাড়াও অসংখ্য অকেশনে আমি বঙ্গবন্ধুর পোর্ট্রেট এঁকেছি। এছাড়াও আমি অনেক ছবি বিভিন্ন অকেশনে, যেমন আর্ট ক্যাম্পে বঙ্গবন্ধুর জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে নানান রকম আর্ট ক্যাম্প হয়, সেখানেও বঙ্গবন্ধুর ছবি আঁকি। এইসব অনুষ্ঠান ছাড়াও আমি বঙ্গবন্ধুর ছবি ঘরে বসে নিজে আঁকি, বিভিন্ন প্রদর্শনীতে আমি এটা দেই। আপনার এই আরেকটি বিষয় আমরা জানি যে রবীন্দ্রনাথের প্রতিকৃতি নিয়ে আপনার যে প্রদর্শনী, সেটি হচ্ছে প্রথম প্রদর্শনী, 54টি ছবি ছিল সেই প্রদর্শনীতে। আর পরবর্তী সময়ে আপনি শতাধিক ছবি এঁকেছেন। তো আপনার এই রবীন্দ্রনাথের ছবি আঁকা বা রবীন্দ্রনাথের পোর্ট্রেট, রবীন্দ্রনাথের প্রতিকৃতির প্রতি যে আগ্রহ বা উৎসাহ, অনুপ্রেরণা, এইটার সম্পর্কে আমাদের কিছু বল। এটা ওই যে আমি পোর্ট্রেট ভালো করতাম, টেলিভিশনে আমাকে সব সময় আঁকতে হতো এবং রবীন্দ্রনাথের বিশাল বিশাল পোর্ট্রেট আমি এঁকেছি, আপনারা দেখেছেন। তো সেই কাজগুলো যখন করি তখন আমার অগ্রজ শিল্প নির্দেশক ছিলেন হাসান আহমেদ। উনি তখন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে শিল্প নির্দেশক হিসেবে বা একজন শিল্পী সদস্য হিসেবে সেখানে ছিলেন। 1989 সন থেকে উনি আবার আমাকে ডাকা শুরু করলেন যে তুমি আসো আমার সঙ্গে কাজ করো, সেটে কাজ করো। তো ওদের সম্মেলনের সেট আমি করতাম। তার পাশাপাশি আমি তো অফিসের কাজও করতাম, অফিসের ছবিও আঁকতাম, অফিসের সব কিছু করে ওই কাজটিও অতিরিক্ত হিসেবে করতাম। এগুলো সব স্বেচ্ছাশ্রমে করতাম। তখন হাসান ভাই আমাকে বললেন যে তুমি এক কাজ করো,
যে তুমি যেহেতু রবীন্দ্রনাথ নিয়ে এত কাজ করছো, তুমি একটা একক প্রদর্শনী করো সম্মেলনের পাশাপাশি। তো এটা আমার মাথায় খুব মানে ভালো লাগলো যে চমৎকার একটি আইডিয়া আমাকে দিয়েছেন। তো সেই উৎসাহটাই আমাকে আসলে একটা একক প্রদর্শনীতে করার মানে দিকে নিয়ে গেল। এবং এটা 1993 সনে শিল্পকলা একাডেমির তখন গোল গ্যালারিটা ছিল মাঝখানে, সেই গ্যালারির দোতলায় আমি এক্সিবিশন করলাম, পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন একই সময় শুরু হলো। আমার প্রদর্শনী উদ্বোধন করেছিলেন আমার শিক্ষক আমিনুল ইসলাম স্যার, উনি প্রয়াত হয়েছেন। তো সেই প্রদর্শনীতে হাজার হাজার দর্শক এসেছিলেন, যারা সম্মেলন এসেছেন তারাও, এবং এটার থেকে এতটা বেশি প্রচার হয়েছিল তখন যে ঢাকা শহর থেকে অসংখ্য লোক গিয়ে আমার প্রদর্শনী দেখেছে। তো তাতে আমি আরও উৎসাহিত হয়েছি যে আমার আঁকাটা বোধহয় সার্থক হলো, মানুষের সামনে এতগুলি ছবি আমি একসঙ্গে তুলে ধরতে পারলাম। এই যে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করা, আবার এই সাথে সাথে আমাকে আবার রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সদস্যপদ দেওয়া হলো। আমি ছায়ানটের একজন নির্বাহী সদস্য। তো সেই প্রত্যেক বছর সম্মেলনে একবার আমরা ঢাকায় সম্মেলন করি, একবার ঢাকার বাইরে কোনো শাখায় আমরা সম্মেলন করি। তো এই সম্মেলনের সেটগুলো আমি করি এবং আমার হাতে রাখা ছবি দিয়েই সেট নির্মাণ করা হয়। এবং এইসব স্টাডিগুলি করে এই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সঙ্গে থেকে আমার রবীন্দ্রনাথের উপর যে আকর্ষণটা তৈরি হলো, তাতে আমি মনে করি যে সকল মানুষের জীবনের একটা আশ্রয় স্থান হলো রবীন্দ্রনাথ, এবং তাকে সেই রকম দৃষ্টিতে আমি দেখি এবং তার প্রতি আমি সর্বদাই শ্রদ্ধা জ্ঞাপন করি। রবীন্দ্রনাথের ১৫০ জন্মবার্ষিকী উপলক্ষে সরকারিভাবে আমি এবং আমার সঙ্গে আরও ৭ জন শিল্পী আমরা দিল্লি ললিত কলা একাডেমিতে গেলাম। সেখানে রেসিডেন্সি দিয়ে আমাদের ১৩ দিন ওখানে আমরা ছবি আঁকলাম এবং সেই ছবি দিয়ে ওখানে প্রদর্শনীও হয়েছিল। সেটা চমৎকার একটি প্রদর্শনী আয়োজন হয়েছিল। এবং এমনিভাবে আমি এখনও রবীন্দ্রনাথের ছবি এঁকেই চলেছি। আমি যত প্রদর্শনী করি, একক প্রদর্শনী, প্রত্যেক প্রদর্শনীতে রবীন্দ্রনাথের অন্তত একটা পোর্ট্রেট রাখি, বঙ্গবন্ধুর একটা পোর্ট্রেট রাখি, এবং আমাদের আমার শিল্পাচার্য যিনি গুরু শিল্পের এদেশের জয়নুল আবেদিনের একটি প্রতিকৃতি আমি রাখি। তাছাড়া ল্যান্ডস্কেপ নিয়েই বেশি কাজ করি, আর পোর্ট্রেট সাধারণ মানুষের পোর্ট্রেট আঁকি, ফরমাইশি পোর্ট্রেট আঁকি, এমনিভাবে কাজ করি। আপনার সঙ্গে কথা বলে আমরা তো বটেই, আমার মনে হয় যে আমাদের দর্শকও অনেকগুলো অজানা বিষয় জানতে পারলেন। তা আমার মনে হয় যে ভবিষ্যতেও আপনি আরও ছবি আঁকবেন, আপনার শিল্পী জীবন দীর্ঘায়িত হোক এবং আপনি আমাদের আরও চমৎকার সব ছবি দিয়ে আমাদের এই শিল্প সংস্কৃতির জগৎকে সমৃদ্ধ করেন, এই কামনা করে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।